পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সহ 14 দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা তার 15 বছরের ক্ষমতায় এমন সব দুর্নীতি এবং কুকীর্তি করেছে যেগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গত 15 বছরে বিএনপি জামায়াত সহ সকল বিরোধী রাজনৈতিক দল প্রাণপণ চেষ্টা করেও যে দলটিকে ক্ষমতা থেকে নামাতে পারেনি, সেই দলটির কি এমন অপকর্ম জমা হয়েছে যে এই দলটির সভানেত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো। শেখ হাসিনা তার জীবনে এত পরিমাণ পাপ করেছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভবই না। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শেখ হাসিনার সকল কুকীর্তি সম্পর্কে। ক্ষমতায় আসার পর থেকে দেশ থেকে পালিয়ে যাওয়া পর্যন্ত শেখ হাসিনা যত কুকীর্তি করেছে সবকিছুই এক ঝলক দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে যে কোনো মূল্যে দলটি টিকে থাকতে চেয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যেতে পারে, এই ভয় থেকে শেষ 3টে নির্বাচন আওয়ামী লীগ এতটাই একতরফা আর এতটাই জালিয়াতি করেছে যে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এমনকি উপজেলা এবং জেলা পর্যায়ের ভোটেও মানুষ ইচ্ছে মতো ভোট দিতে পারেনি। এই যে ভোট না দিতে পারার আক্ষেপ মানুষের মধ্যে ক্ষোভ জন্ম দিয়েছে। মানুষের চোখের সামনে শেখ হাসিনা হয়ে উঠেছে একজন স্বৈরশাসক। 2010 সালের 13 নভেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার আবাসস্থল ঢাকা সেনানিবাসের বাড়ির গেট থেকে 2 হাত ধরে টেনে হিচড়ে বের করে তার দীর্ঘ 28 বছরের সংসারের সকল মালামাল ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। এরপর 2018 সালে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয় খালেদা জিয়াকে। শুধু খালেদা জিয়াই নয়, সরকার বিরোধী দলকে দমন করতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের বেশিরভাগ নেতাকে হাজার হাজার মামলার জালে বন্দী করে রাখে। কারো নামে দেওয়া হয় 450টি মামলা, আবার কারো নামে দেওয়া হয় 300টি মামলা। মিডিয়া রিপোর্টসে বলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,38,071টি মামলা রয়েছে। এই সকল মামলার আসামির সংখ্যা 40 লক্ষেরও বেশি। 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া ছোট্ট একটি ঘরের নাম হচ্ছে আয়নাঘর। আয়নাঘর সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন। এই ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না। এটি শেখ হাসিনার অপকর্মের মধ্যে অন্যতম বড় একটি অপকর্ম। এই আয়নাঘরে সবসময় অন্ধকার থাকে, এখানে মানুষ দিন এবং রাত বুঝতে পারে না। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI এই আয়নাঘর পরিচালনা করত। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যখন যাকে হুমকি মনে করেছে তখনই তাকে গ্রেফতার করা হয়েছে এবং চোখ মুখ বেঁধে এখানে নিয়ে আসা হয়েছে। যাদেরকে বেশি হুমকি মনে করা হতো তাদেরকে আয়নাঘরে বন্দি করে টর্চার করা হতো এবং শেষ পর্যন্ত তাদের হত্যা করে ফেলা হতো। 5 আগস্ট সরকার পতনের পর থেকে আয়নাঘর থেকে একে একে কয়েকজন ব্যক্তি মুক্তি পেতে থাকে, যাদেরকে 8 থেকে 10 বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই বন্দি করে রাখা হয়েছে এবং নির্মম অত্যাচার করা হয়েছে। এমনও অভিযোগ রয়েছে শুধুমাত্র এই আয়নাঘরে 2900 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশকে গুম করে রাখা হয়েছে। একটির ওপর আরেকটি লাশ পালা দিয়ে রাখা হয়েছে। এর পাশাপাশি 677 জনকে গুম করা হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই এখনো নিখোঁজ। এই আয়নাঘর সম্পর্কে আমরা একটি ডিটেলসে ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। কাউমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে আপনারা সকলে চিনেন। 2013 সালের 5 মে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়ে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে এই ইসলামী সংগঠনটি। শেখ হাসিনার সব থেকে বড় অপকর্মের মধ্যে এটি অন্যতম। পুরো দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এই মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়। আর এই পরিস্থিতি শেখ হাসিনা সামাল দিতে না পেরে 5 মে শাপলা চত্বরে গভীর রাতে পুলিশ আর র্যাব মিলে নির্মমভাবে গুলি চালায়। হেফাজতে ইসলামের অনেক কর্মীকে নির্মমভাবে তারা হত্যা করে। সেই ঘটনার কথা হয়তো আপনাদের মনে আছে, এটি ভুলে যাবার কথা নয়। চারিদিকে শুধুমাত্র লাশ পড়েছিল, এমনকি শেখ হাসিনা তাদের লাশকেও গুম করে ফেলে। এই একটি হামলায় শেখ হাসিনা 2500 জন হেফাজতে ইসলামের নেতাকর্মীকে মেরেছিল। 2500 জন মানে বুঝতে পারছেন এটি একটি গণহত্যা। শেখ হাসিনা হচ্ছে একটি গণখুনি। তার হাতে কত মানুষের রক্তজ লেগে আছে সেটা বলাই মুশকিল। শেখ হাসিনার হামলায় সেদিন যারা মারা গিয়েছিল তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষই নয়, বিরোধী গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনা কিংবা শেখ মুজিব বিরোধী পোস্ট করলে অনেক বড় শাস্তি দিত শেখ হাসিনা। মানে কোনো মিডিয়াতে শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামে খারাপ কিছু বলা যাবে না। কেউ যাতে শেখ হাসিনার সমালোচনা না করতে পারে তার জন্য তৈরি করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইনের মতো। এই আইনটি তৈরি করেছিল শেখ হাসিনা। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের অরাজকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন
মুস্তাক আহমেদ নামের এক লেখক। এতে শেখ হাসিনা ক্ষেপে যায় এবং তাকে অন্যায়ভাবে গুম করে ফেলে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। কারাগারে বন্দী থাকা অবস্থায় 2021 সালের 25শে ফেব্রুয়ারি এই লেখক ইন্তেকাল করেন। তার অপরাধ ছিল তিনি সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। এভাবে বিতর্কিত আইন তৈরি করে শেখ হাসিনা তার সরকারের সমালোচনা বন্ধ করতে চেয়েছে। যেই বা যারা বলতে চেয়েছে তার মুখ চেপে ধরা হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে শেখ হাসিনা সম্পর্কে সমালোচনা করলেই জীবন দিতে হবে। বিভিন্ন সময় আন্দোলন দমন করতে শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে এবং ক্ষতি করেছে দেশের 10,000 20,000 কোটি টাকা। শেখ হাসিনার অন্যতম দুর্নীতি হচ্ছে পুলিশ বাহিনী। আসলে এটা পুলিশ বাহিনী না, এটি হচ্ছে হাড্ডি খাওয়া বাহিনী। গত 15 বছরে কনস্টেবল, এসআই এবং পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে 1,19,000 জনকে, যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক। জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার হাতিয়ার ছিল পুলিশ এবং ছাত্রলীগ। এগুলো ছিল শেখ হাসিনার গুন্ডা বাহিনী। এই পুলিশেরা শেখ হাসিনার কথায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে গুম করেছে। সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশ কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন। একটা জন্তু জানোয়ারও আরেকটি জন্তু জানোয়ারের সাথে এরকম আচরণ করে না। গুলি মেরে আবার পুলিশেরা বলাবলি করছে, স্যার একটা গুলি মারি একজনই মরে, কিন্তু বাকিগুলো তো তার জায়গা থেকে নড়ে না স্যার। গুলি করে করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি তো মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায়। আওয়ামী লীগের ছাত্রলীগ আর পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটি মাফিয়া স্টেটে পরিণত করেছিল। শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য থানার ওসি থেকে শুরু করে কমিশনার, র্যাব কিংবা গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল যারা কোনো না কোনোভাবে শেখ হাসিনার অনুগত এবং শেখ হাসিনারই পা চাটবে। শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাতকে পুরো খেয়ে ছেড়ে দিয়েছে। মানে কত টাকা হলে শেখ হাসিনার মন ভরবে সেটা আমি বুঝতে পারছি না। হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি টাকা শেখ হাসিনা মেরেছে, তারপরও তার মন ভরেনি। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার আমলে এত দুর্নীতি হয়েছে যা আগে কখনোই মানুষ দেখেনি। আপনি একবার চিন্তা ভাবনা করুন, আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে 41 কোটি টাকা নগদ পাওয়া যায়। ওয়ার্ড কাউন্সিলর তার বাথরুমের দেওয়ালে 41 কোটি টাকা লুকিয়ে রেখেছিল। যদি ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতেই থাকে 41 কোটি টাকা, তাহলে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের কথা তো বাদই দিলাম, এমনকি ওয়ার্ড কাউন্সিলরের পিওনও কোটি কোটি টাকার মালিক। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো আরো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ বাইরের দেশে পাচার করেছে এবং পৃথিবীর কোনো একটি আইল্যান্ডে পায়ের উপর পা তুলে বসে টিভিতে বাংলাদেশের খবর দেখছে আর হাসছে, কারণ তাদের তো আর কোনো যায় আসে না। তারা যা কামানোর কামে নিয়েছে। যত কষ্ট হবে বাংলাদেশের সাধারণ মানুষের। সরকারি অফিসে ঘুষ দেওয়া যেন একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। এমনকি শেখ হাসিনার পিওনের 400 কোটি টাকার দুর্নীতির কথা শেখ হাসিনা নিজের মুখেই বলে, আমার বাসায় কাজ করে গেছে পিওন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। আসলে তার কোনো লজ্জাই নেই। তার পিয়ন সম্পর্কে এইসব কথা বলছে। সত্যি বলতে পৃথিবীতে সেই সব থেকে সুখী মানুষ যার লজ্জা শরম নেই। বেনজির আহমেদের মতো এইসব রাঘব বোয়ালদের অন্যায় প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, শুধুমাত্র মুখে মুখে নিউজ করা হয়েছে। অভিযোগ উঠেছে ভারতের প্রবল সমর্থনের কারণে বাংলাদেশে একটি একদলীয় সরকার কাঠামো গড়ে উঠেছে। ভারত যাতে বাংলাদেশের রাজনীতিতে কোনো রকম হস্তক্ষেপ না করে সেজন্য গত কয়েক বছরে ভারতের সাথে বাংলাদেশের যে সকল চুক্তি হয়েছে প্রত্যেকটি চুক্তিতে বাংলাদেশের তুলনায় ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা প্রকল্পের কোনো সমাধান করা হয়নি। এছাড়া গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে নিহত হয়েছে মোট 294 জন বাংলাদেশি। এটা তো অফিসিয়াল রিপোর্টস বলছে, আনঅফিসিয়ালি হাজার হাজার বাংলাদেশি সীমান্তে মারা গেছে। বিএসএফ এর যখন ইচ্ছা হয় তখনই একজন বাংলাদেশিকে গুলি করে দেয়। আরেকটি হাড্ডি খাওয়া বাহিনী হচ্ছে এই বিএসএফ। এইসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনা। উল্টো ভারতের নেতারা বলেছে বাংলাদেশের মানুষেরই দোষ, তারা কেন বর্ডার দিয়ে চলাফেরা করবে। এক কথায় শেখ হাসিনা সরকার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভারতের উপর নির্ভর ছিল। বলতে গেলে একজন স্ত্রী যেমন ভাবে স্বামীর উপরে নির্ভর করে থাকে। हम दुखी थे, लेकिन हमसे ज्यादा दुखी 2 और लोग थे। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি, লুটপাট, ব্যাংকিং এর অবস্থা, মামলা, গ্রেফতার, গুম, খুন, সরকারি বাহিনীর দমনপীড়ন, দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছু মিলিয়ে শেখ হাসিনার প্রতি মানুষের অনেক ক্ষোভ জন্মিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা কি না করেছে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ শেখ হাসিনা নিজের হাতে রেখেছিল। প্রশাসনে ইচ্ছামতো দলীয় লোক নিয়োগ দিয়েছে, প্রশ্রয় দিয়েছেন দুর্নীতিকে। এইসব করতে গিয়ে দেশের বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছে, যার কারণে প্রতিষ্ঠানগুলো সরকার
সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এতগুলো ক্ষোভ জন্মানোর কারণেই মানুষ কোটা আন্দোলনে এত ক্ষেপেছিল। সবশেষ কোটা আন্দোলনকে শেখ হাসিনা কিভাবে দমাতে চেয়েছিল আপনারা দেখেছেন। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী বেপরোয়াভাবে গুলি চালিয়েছে। মাত্র 5 সপ্তাহে তারা 500-রও বেশি মানুষকে হত্যা করেছে। আহত হয়েছে প্রায় 10,000 থেকে 20,000 মানুষ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ইন্টারনেটও বন্ধ করেছে এবং জারি করেছে কারফিউ। বারবার ঘোষণা করেছে সাধারণ ছুটি। শত শত মামলা দিয়ে রাতের বেলায় ব্লক রেড চালিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে এবং রাতের মধ্যে গ্রেফতার করেছে, গুম করেছে, খুন করেছে ইত্যাদি। 6 জন সমন্বয়ককে হাসপাতাল এবং বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছে। তাদেরকে দিনের পর দিন ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছে। তাদের ভয়ভীতি দেখিয়ে বিবৃতি আদায় করেছে। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ গুলি করছে, বিজিবি গুলি করছে, তাও অস্বীকার করেছে আওয়ামী লীগ। এমনকি আবু সাইদকে হত্যা করার বিষয়টিও তারা সকলের সামনে অস্বীকার করেছে। কিন্তু এসবের কিছুই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত হার মানতেই হলো শেখ হাসিনাকে। পতন হলো এক স্বৈরা শাসকের। বিশ্লেষকরা অনেকে মনে করছেন 1975 সালে শেখ মুজিবুরকে সপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল, প্রায় 50 বছর পর আওয়ামী লীগ আবারও একই অবস্থায় পড়েছে। তাই এ কথা বলতেই হয়, ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। শেখ হাসিনার আরো অনেক কুকীর্তি রয়েছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন। আপনার একটি শেয়ার অনেক কিছুই করতে পারে। তো আজকে শেষ করছি। নিজে ভালো থাকবেন, অপরকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।